ক্লাস 7-এর ব্যাচে ছাত্রছাত্রীরা চলে গেছে একটু আগে। খাতা বই গুছিয়ে মাতুর শতরঞ্জি ভাঁজ করে নির্দিষ্ট জায়গায় রেখে কোচিং ঘরে দরজায় হুড়কো এনে দ্রুত রান্নাঘরে ঢুকলো লতিকা। গ্যাস চালিয়ে ছোট ওভেনে হাঁড়িতে জল বসিয়ে দিল। তরকারির সবজি কাল রাতে কেটে রেখেছে। ফ্রিজ থেকে বের করা কাঁচা মাছের টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে ভাজা তোড়জোড় করতে লাগলো। সকালের এই ব্যস্ত সময়ে মনে হয় ভগবান মিতে চতুর্ভুজা করলে হয়তো সংসারের কাজগুলো সামাল দিতে সুবিধে হতো। স্বামী ও ছেলে মেয়েদের খাবার পরেই আসে টিফিনের চিন্তা। হাঁড়ির ফুটন্ত জলে ভেজানো চাল দিয়ে হাত পাড়ে লতিকা। কটা বাজে খেয়াল আছে বাবলি? 9:15 বেজে গেছে মা, এবারে স্নানে যাব। ভেতরের ঘর থেকে জবাব ভেসে এলো। পাশের বড় ওভেনে আমিষ করা বসিয়ে তেল গরম হলে মাছের গাদা টুকরো দুটো তেলে ছাড়লো। কি টিফিন নিবি চটপট বল। যা হোক কিছু দাও। রান্নাঘরের দরজার সামনে এসে বাসি বিনুনি খুলছে বাবলি। আর তোর দাদা? তারও একই টিফিন চলবে তো? জানি না, ওর সঙ্গে কথা নেই আমার। কেন, আবার কি হলো? কাল আমার আধখানা ক্যাডবেরি চুপি চুপি খেয়ে নিয়েছে। আমি কি কখনো গোটা ক্যাডবেরি একা খাই? ওকে তো দিই বলো। গোমরা মুখে পায়ের দিকে তাকায় বাবলি। উফ, তোদের ইঁদুর বেড়াদের ঝগড়া নিয়ে আর পারি না। তা কি করছিলিস এতক্ষণ? ট্রের রথের নকশার ফুলগুলো সেলাই করছিলাম। ভরার সেলাই ঠিকঠাক করতে পারছিস তো? ফাঁক থাকলে কিন্তু ভালো দেখাবে না। হ্যাঁ মা, হাত খালি হলে দেখে নিও। সংসারের অন্য কোটি কাজ আর স্টুডেন্টস পড়ানোয় দিনরাত জেগে থাকার সময় যে কখন ফুস করে বেরিয়ে যাচ্ছে, তোদের ওয়ার্ক এডুকেশনের দিকে আর তেমন খেয়াল রাখতে পারছি না। মাছগুলো ভেজে তুলে রেখে আলু ফুলকপির টুকরোগুলো ভাজতে লাগলো। রুই মাছ ভাজার গন্ধটা বাবলির খুব ভালো লাগে। সাথে শীতের প্রিয় সবজি ফুলকপি ভাজার গন্ধের মিশেলে নাকি লোভনীয় আঘ্রাণ। বিনুনি খোলা হয়ে গেছে। রান্নাঘরের ভেতরে একটু ঢুকে এসে জিজ্ঞেস করে, আজকে স্কুলে না গেলেই হতো, অনুষ্ঠানে যেতে দেরি হয়ে যায়। বিকেলের মধ্যে স্কুল থেকে ফিরে আসিস তোরা। অনুষ্ঠান শুরু হবে সেই সন্ধ্যে 6টা নাগাদ। কিচ্ছু দেরি হবে না, অকারণে স্কুল কামাই নয়। আলু ফুলকপি পেঁয়াজের সঙ্গে দেওয়া মশলা কষতে ব্যস্ত। ফ্যান পড়ছে। ভাতের হাঁড়ি ঢাকা খুলে বলল, ব্যাগে বই গুছিয়ে দাদাকে ডাক দে। কি টিফিন নেবে বলে যেতে বল। একটু পরেই রান্নাঘরের দরজার কাছে এসে দাঁড়ালো বাবিন। ডাকছিলে মা? সকাল থেকেই ছাদে। জীবন বিজ্ঞানের ওই চ্যাপ্টারটা ভালো করে পড়েছিস? আজ পড়া ধরলে পারবি? মোটামুটি বুঝে পড়েছি। যেখানে অসুবিধে হচ্ছে বলবো আরেকবার বুঝিয়ে দিতে। স্বপন স্যার খুব রাগী নন। ব্যায়াম করেছিস? কষানো মশলায় জল ঢালে, ঝোল ফুটছে। হ্যাঁ সুযোগ ভঙ্গিতে ঘাড় নাড়ল বাবিন। তারপর তো পায়রাগুলোকে খেতে দিয়ে খানিক্ষণ ছেড়ে রেখেছিলাম। আচ্ছা, কাল রাতের বাঁধাকপির তরকারি আছে, পরোটা করে দেবো? বোন টিফিনে নিয়ে যাবে। তুইও কি তাই নিবি? একটু ভাবুক ভঙ্গি করে বলল, ভেবেছিলাম চাউমিন নেব। থাক, আজ পরোটাই দাও। কাল বা পরশু ভেজ চাউমিন করে দিও। প্রত্যুত্তরে হাসল লতিকা। বোন স্নানে গেছে, বেরোলে তুই যা। ভাতের হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে দিল। রান্নাঘর থেকে বেরোতে কলিং বেলের শব্দ। বাবিন দরজা খুলে দোতলায় উঠে গেল। বাজার সেরে বাড়ি ফিরল কৌশিকবাবু। ব্যাগ দুটো রান্নাঘরের এক সাইডে রেখে বলল, যা যা বলেছ সব এনে দিয়েছি। 1 কাপ চা দাও দেখি, ঠান্ডাটা বেশ পড়েছে। এখন আবার চা কি? স্নান করে ভাত খাবে তো। ঝোলে মাছের টুকরোগুলো দিয়ে ফুটিয়ে নিচ্ছে। ভাবছি আজ আর অফিস যাব না। ভ্রু কুচিয়ে সামনের দিকে তাকালো লতিকা। হঠাৎ কামাই? আরে অফিসে গেলে ফিরতে সন্ধে গড়িয়ে যাবে। হন্তদন্ত হয়ে পৌঁছে দেখব অনুষ্ঠান অর্ধেকটা হয়ে গেছে। আসল সময়টাই মিস করে যাব। কৌশিকবাবুর গলার ভঙ্গিতে মূল্যবান কিছু হাতছাড়া করতে না চাওয়ার আবেদন। কেড়ে রাখা সবজি কড়াতে দিয়ে নাড়ছে লতিকা। কামাই করার কি অজুহাত দেবে শুনি? স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলল, বাঙালির অফিস ড্রপ মারতে জ্বর, সর্দি, পেটে ব্যথা, মাথার ব্যথার মতো অদৃশ্য অজুহাত যে সর্বদা রেডি থাকে গিন্নি। লতিকার ঠোঁটে খেলে যায় প্রশ্রয়ের হাসি। তথাস্তু স্বামী দেবতা, হাত পা ধুয়ে বসুন গিয়ে। পুত্রকন্যাদের খেতে দিয়ে আপনার জলখাবার দিচ্ছি। 80 দশকের শেষের দিকে কৌশিক রায়ের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল লতিকা গুহর। শ্বশুরবাড়ির অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। মধ্যবিত্ত পরিবারে শাশুড়ি ছিলেন সংসারের কর্ত্রী।
কৌশিকী দাদা কর্মসূত্রে বহরমপুর নিবাসী। স্ত্রী সহ 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে তার আলাদা পরিবার। অফিস কোয়ার্টারে থাকেন। পৈতৃক বাড়িতে আসেন মাঝে সাঝে। বাবলি সে বছর 8 পেরিয়ে 9 পড়েছে। বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেলেন হিরণময়ী দেবী। সংসারের চাবিকাঠি অর্পণ করে গেলেন গৃহকর্মে নিপুণা ছোট বৌমার হাতে। কলকাতায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত কৌশিক। মাস মাইনের টাকায় সংসারের সব দিক খরচ সামলে ব্যাংকে সেভিং করত লতিকা। সুখ স্বাচ্ছন্দ্যের জীবনে তাল কাটল আকস্মিক অঘটনে। বাইরে বেড়াতে গিয়ে কোম্পানির মালিকের গাড়ির রোড অ্যাক্সিডেন্ট হয়। সপল পেটে মারা যায়। সখানে কর্মচারীর সঙ্গে কৌশিকও হয়ে পড়ল কর্মহীন। মাথায় চিন্তার পাহাড়। দাদা আছেন, তারও যে অনেক দায়িত্ব। চাইলে হয়তো নিরাশ হবে না, কিন্তু অর্থের অভাবে কারোর কাছে হাত পাততে রুচিতে বাঁধে। নিজের চেষ্টায় যেভাবে হোক অন্য চাকরি জোগাড় করতেই হবে। ছেলে মেয়ে তখন বালের গণ্ডি পেরোয়নি। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল লতিকার। লেখাপড়ায় ভালো ছিল, কলেজ পাস করেছে, কিন্তু অফিসে চাকরি জোটানোর মতো বিদ্যে তো নেই। পরিবারের আর্থিক সংকটে স্বামীর পাশে কি করে দাঁড়াবে সেই ভাবনায় উথাল পাথাল চিন্তাস্রোতে সর্বক্ষণে অস্থির থাকত। লতিকারা 4 ভাই বোন, সবার বিয়ে হয়ে গেছে। দাদা ভাইদের কাছে আর্থিক দৈন্যতার ব্যাপারে জানাতে চায়নি স্বামী সম্মানের কথা ভেবে। বাবা মা জীবিত, তাদের কাছে গোপন রাখল না। পথ দেখালেন বাবা অজিত গুহ। মেয়েকে বোঝালেন, বাবিন বাবলিকে তো নিজেই পড়াস, বিয়ের আগে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়াতিস, তাহলে শিক্ষাগত যোগ্যতাকে পুঁজি করে অর্থ উপার্জন কর। খানিকটা দোনামনে ভাবে বলল, কিন্তু বাবা, টিউশনি পড়ানো অনেকদিন ছেড়ে দিয়েছি। তাছাড়া দিনকাল বদলাচ্ছে, সাথে বদলে যাচ্ছে স্কুলের পড়ানো শেখানোর পদ্ধতি। সেই মতো পড়াতে কি পারবো? মেয়ের আত্মবিশ্বাস জোরালো করতে ভরসা দেন অজিতবাবু। আগেই পারবো না ভেবে হেরে যাওয়ার মতো ভীত তো নয় আমার লতু। লেখাপড়া যে ভালোবেসে করেছে, তার আবার ভয় কিসের? একবার শুরু কর, আস্তে আস্তে দেখবি এখনকার লেখাপড়ার ধরন রপ্ত করে নিতে পারবি। বাবার কথা নিজের শিক্ষার প্রতি আস্থা রাখা সাহস ফিরে পায়। উপার্জনশীল হওয়ার চেষ্টায় নেমে পড়ে জীবনযুদ্ধে। শ্বশুরবাড়ির একতলার বাঁ-দিকে মাঝারি মাপের ঘরখানা তেমন ব্যবহারে লাগত না। স্বামীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় কি করণীয়। পরিকল্পনা অনুযায়ী সেই ঘরটা পরিষ্কার করে ফেলে। 3-4টে মাদুর শতরঞ্জি কেনে। কোচিং ঘর প্রস্তুত। প্রথমে পাড়ায় কয়েকজন নিচু ক্লাসের বাচ্চাদের দিয়ে পড়ানো শুরু হয়। কৌশিকের চেনা জানা সূত্রে সংখ্যা আরও কিছু বাড়ে। ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসা যাওয়ার সময় বন্ধুদের মায়ের পরিচিতি দিয়ে ভারী হতে থাকে পড়ুয়াদের দল। সংসারের কাজ সামলে সময়ের অভাবে সকাল দুপুর বিকেল সন্ধে পড়ানো অব্যাহত রাখে। অক্লান্ত পরিশ্রমের মাঝে ফুরসত পায় না বিশ্রামের, কিন্তু তার যে হার না মানার সংকল্প। সংসারের আর্থিক অবস্থার কাঠামোকে শক্ত করে দাঁড় করাবেই। 7 মাসের মধ্যেই একটা ক্লাসের আলাদা আলাদা ব্যাচে পড়ানো আরম্ভ করে। তবে পেশাদারিত্ব নেই। কার কেমন মেধা সেটা বুঝে ধৈর্য ধরে যত্ন নিয়ে পড়া বোঝাবার চেষ্টা করে। ছাত্রছাত্রীরা সন্তান সম, তাই আজকে যা কিছু পড়ালো পরের ব্যাচে সেইটুকু থেকে প্রশ্ন দিয়ে উত্তর লিখতে বলে নির্দিষ্ট সময়ের মধ্যে। সবার খাতা দেখে তারপরেই পাঠ্যক্রম এগিয়ে নিয়ে যায়। এমনই দৃঢ় মনোভাবে আগ্রহে সফল হতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কৌশিক। বুদ্ধি যথাযথ প্রয়োগে, তদুপরি মেয়ের অর্জিত বিদ্যাকে সঠিক পথে চালিত করার জন্য লতিকা এবং শ্বশুরমশাইয়ের প্রতি সম্ভ্রম বেড়ে যায় কৌশিকের। বলেছিল, এইবার একটা নাম দাও তোমার কোচিং সেন্টারের। হ্যাঁ, তা দিলেই হয়। ভেবে বলো কি নাম রাখা যায়। উত্তর না দিয়ে জানতে চাইল লতিকা। নাম ভাবার ক্ষেত্রে এবার অজিতবাবুর শরণাপন্ন হয় কৌশিক। মেয়ের সাফল্যে ভীষণ খুশি হয়েছিলেন তিনি। সোৎসাহে বলেছিলেন, মহাশ্বেতা কোচিং সেন্টার। বিদ্যানোর আগে মেয়ে নিজস্ব শিক্ষাগৃহের উপযুক্ত নামকরণ। বছর 2 ঘন হয়ে চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যায় কৌশিক। শেষমেশ ঈশ্বর মুখ তুলে চান স্থানীয় বিস্কুট কোম্পানিতে পদস্থ পদে পুনরায় কর্মে বহাল হতে পারে। এ পাড়া ও পাড়ার পরিধি ছাড়িয়ে মহাশ্বেতা কোচিং সেন্টারের খ্যাতি আশেপাশের এলাকায় বিস্তৃত হয়েছে। লতিকার শ্বশুরবাড়ি তালতলায়। মাইলখানেক দূরত্বে একটি 3তলা বিল্ডিংকে টিউটোরিয়াল হোমের আকারে নির্মাণ করা হয়েছে। এলাকার এবং প্রাইভেট টিচারদের সেখানে পড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। টিউটোরিয়াল কর্তৃপক্ষের প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেছে লতিকা। সপ্তাহে 3 দিন 7ম থেকে দ্বাদশ শ্রেণীর বাংলা, ইতিহাস,
ভূগোল, ফিলোজফি, এডুকেশন পড়ায় সে। শিক্ষণ প্রণালীর বিশেষত্বের জন্য ছাত্রছাত্রী মহলে ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছে। স্কুলের পঠন পাঠন পদ্ধতির কিয়দাংশ অনুসরণ করে পাঠ্যাভ্যাসের ধারা বহমান রেখেছে। প্রত্যেক ক্লাসে মান্থলি টেস্ট নেওয়া হয় এবং প্রিন্টেড মার্কশিট দেন কর্তৃপক্ষ। সারা বছর ধরে প্রতিটা বিষয়ে পাওয়া টোটাল মার্কসের ভিত্তিতে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় বার্ষিক অনুষ্ঠানে। সেই সাথে পুরস্কৃত হন টিউটররা। অবশ্য তাদের জন্য আছে বিশেষ কয়েকটা ক্যাটাগরি। স্থানীয় এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দর্শক আসন ভর্তি। অভিভাবকরা ছাড়াও আছেন শিক্ষা সংস্কৃতি শিল্প জগতের খ্যাত ব্যক্তিগণ। পরিবার নিয়ে টিচার্সদের বসার জন্য পৃথক ব্যবস্থা। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কর্তৃপক্ষ টিমের সদস্য জয়ন্তী সরকার। প্রধান অতিথির সংক্ষিপ্ত ভাষণের পরে ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার পর্ব চলল। করতালি শব্দে মুখরিত হলো শিক্ষামঞ্চ। দ্বিতীয়ার্ধে শিক্ষক শিক্ষিকাদের পুরস্কার দেওয়া শুরু হলো। জনপ্রিয়তা, জ্ঞানশ্রী, সহজবোধ্য, 3টে ক্যাটাগরিতে। সঞ্চালক নাম ঘোষণা করলে অডিটোরিয়াম থেকে উক্ত টিচাররা এসে পুষ্পস্তবক, স্মারক, মালপত্র নিলেন। উত্তরীয় পড়িয়ে দিলেন প্রতিষ্ঠানের মূল উদ্যোক্তা ধীরাজ সেনগুপ্ত। সহজবোধ্য ক্যাটাগরিতে একমাত্র পুরস্কৃত করা হলো লতিকা রায়কে। মায়ের কৃতিত্বে সন্তানদের মুখে খুশির বন্যা। করতালি অভিবাদনের মাঝে উজ্জ্বল আলোর বৃত্তে সম্মানপ্রাপক স্ত্রীকে দেখে গর্বিত হয় কৌশিক। হাত জোড়া পুরস্কার সামগ্রী নিয়ে লতিকা চোখে বাঁধ ভাঙা আনন্দের অশ্রু। বন্ধ চোখে নিঃশব্দ উচ্চারণে প্রণাম জানালো বাবার উদ্দেশ্যে।